আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। কেমন আছেন সবাই? হোপফুলি আপনারা ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। চলেন আজকে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে বাক্য, একটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। শব্দ বাক্য জায়গাটাতে বোঝার কোনো বেশ কিছু জিনিস রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট প্রয়োগ অপপ্রয়োগ যে জায়গাটা রয়েছে, এগুলোর আসলে অনেক রুলস রয়েছে, কিন্তু আমাদের দরকার হয় না। এখন পর্যন্ত দেখবেন আপনারা বিভিন্ন ইয়ের মধ্যে ডাইজেস্ট কি জানি বলে সাবজেক্টিভ গাইড হোক অথবা হচ্ছে জব সলিউশন হোক, আপনারা দেখবেন যে 100-র মতো, 100-র কাছাকাছি প্লাস মাইনাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রয়োগ অপপ্রয়োগ রয়েছে। আপনারা যদি শুধু ওইটা পড়েন তাহলেই এনাফ, আর কোনো কিছু লাগবে না, কারণ প্রয়োগ অপপ্রয়োগ ওগুলো থেকেই রিপিট হয়। এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে বিসিএস এবং প্রাইমারি রিটেন এবং প্রিলিতে, এগুলোর মধ্যে থেকেই হচ্ছে আপনার রিপিটেড হবে প্রয়োগ অপপ্রয়োগ। সো প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে চিন্তার কিছু নাই। প্রথমে আসি আমরা শব্দ নিয়ে। শব্দ কি? বেসিক জিনিস, আমরা সবাই জানি যে কয়েকটা বর্ণ বা ধ্বনি যদি একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে শব্দ বলে। এই হচ্ছে শব্দের বেসিক। এখন শব্দের প্রকারভেদটা আমাদের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে শব্দটা আসলে কিভাবে গঠিত হয়। শব্দ তিনটা বেসিসে ভাগ করা যায়, তিনটা বেসিসে শব্দের প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে গঠনগত, অর্থাৎ একটা শব্দের গঠন কেমন, সেই গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার। একটা হচ্ছে অর্থগত, অর্থাৎ একটা শব্দের অর্থ কেমন হবে সেই দিক থেকে কত প্রকার। এবং আরেকটা হচ্ছে উৎসগত, অর্থাৎ একটা শব্দ উৎস কোথায়, এই উৎসটা ভিত্তি করে শব্দকে কয়েকটা ক্লাসিফিকেশন করা যায়। গঠনগতভাবে শব্দ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, মৌলিক, আর একটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ, ওকে। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আর অর্থগতভাবে, অর্থগতভাবে শব্দ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ়ি শব্দ, আরেকটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ, ওকে। এগুলা নিয়ে একটু ডিটেল আলোচনা করব একটু পরে। আর উৎসগতভাবে শব্দ পাঁচ প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। নতুন বই অনুযায়ী অর্ধ তৎসম শব্দটাকে বাদ দেওয়া হয়েছে, চার প্রকার ধরা হয়: তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এই চারটা হচ্ছে ধরা হয়, ওকে। এই হচ্ছে আমাদের শব্দের বেসিক ক্লাসিফিকেশন। একটা হচ্ছে গঠনগত ভাব থেকে শব্দ দুই প্রকার: মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। অর্থগতভাবে শব্দ তিন প্রকার: যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ়। উৎসগতভাবে শব্দ চার প্রকার: তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। অর্ধ তৎসমটাকে বাদ দেওয়া হয়েছে। এখন আসি, প্রথমেই আমরা গঠনগত দিক থেকে যে শব্দ আমাদের দুই প্রকার, এইটা নিয়ে একটু আলোচনা করি। গঠনগতভাবে যে শব্দ দুই প্রকার, এই দুইটা হচ্ছে একটা মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দটা কি জিনিস? যে শব্দগুলোকে ভাঙলে অন্য কোনো শব্দ পাওয়া যায় না, অর্থাৎ একটা শব্দ, এটা একটাই শব্দ, এখানে অন্য কোনো শব্দ পাওয়া যাবে না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। কিন্তু যেই শব্দগুলোকে ভাঙলে একাধিক শব্দ পাওয়া যায় সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। আমি উদাহরণ দিই, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি যদি বলি নাক, অথবা তিল, অথবা গাল, এগুলো যে আমি বললাম, এগুলো ভাঙার কিছু আছে? দেখেন তো, নাক, নয় আকার ক, আলাদা আলাদা কোনো কিছু আছে? আমি বললাম গোলাপ, গোলাপ। আমি যদি বলি গো আর হচ্ছে লাপ,
গোয়ের কি কোনো মিনিং আছে, লাপের কি কোনো মিনিং আছে, আলাদা আলাদা মিনিং আছে? নাই। গো মানে যদিও গরু বোঝায়, কিন্তু লাপ এইটা কিন্তু একত্রিত ভাবে দুইটা শব্দ বোঝায় না। কিন্তু আমি যদি কোনো একটা শব্দ লিখি এইভাবে, আপনাকে অনেকগুলো শব্দ লেখা যাবে এরকম। যেমন আমি বললাম যে নীল আকাশ, নীল আকাশ। আমি বললাম চাঁদ মুখ, চাঁদ মুখ। আমি বললাম বিদ্যালয়, বিদ্যালয়। ওকে, এরকম ভাবে আমি অনেকগুলো শব্দ লিখলাম। দেখেন এখানে নীল আকাশ, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নীল যোগ আকাশ মিলে হয় নীল আকাশ। চাঁদ মুখ, চাঁদ প্লাস মুখ, দুইটারই আলাদা আলাদা অর্থ আছে। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয় মানে হচ্ছে বিদ্যা মানে কি, বিদ্যা মানে হচ্ছে বিদ্যা, আলয় মানে হচ্ছে স্থান, বিদ্যা অর্জনের স্থান আলয়। প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, তাই না? সো যেই সকল শব্দকে আমরা মৌলিক শব্দ বলবো, যাদেরকে এইভাবে করে ভাঙা যায় না, যে সকল শব্দ ভাঙলে ওই শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না, তাদেরকে বলা হবে মৌলিক শব্দ। যেই শব্দকে ভাঙলে একাধিক মৌলিক শব্দ পাওয়া যায়, তাকে আবার বলা হবে হচ্ছে যৌগিক শব্দ। যেমন নীল, নীল কিন্তু নিজে একটা মৌলিক শব্দ। আকাশ, একে ভাঙার কোনো উপায় নেই, আকাশও একটা মৌলিক শব্দ। দুইটা মৌলিক শব্দ একত্রিত হয়ে হয়েছে সাধিত শব্দ। ওকে, সো এই হচ্ছে মৌলিক শব্দ এবং সাধিত শব্দের এক্সাম্পল বা হচ্ছে সংজ্ঞা। তাহলে আমাদের গঠনগতভাবে, অর্থাৎ একটা শব্দ গঠন কিরূপ হবে, এটা শব্দ কি একাই একটা মিনিং প্রকাশ করবে নাকি একাধিক শব্দ মিলে একটা মিনিং প্রকাশ করবে, এটার উপর গঠনগতভাবে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এই দুইটা হচ্ছে আমাদের গঠনগতভাবে শব্দের ক্লাসিফিকেশন। ওকে, এরপরে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে আমাদের অর্থগতভাবে শব্দের ক্লাসিফিকেশনটা একটু আমরা দেখব। অর্থগতভাবে মানে অর্থাৎ এই অর্থটা কেমন প্রকাশ করছে এটা। অর্থগতভাবে আমরা জানি শব্দ তিন প্রকার। প্রথমটা হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ কি? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, তাদেরকে যৌগিক শব্দ বলা। এখন ব্যুৎপত্তিগত অর্থ মানে হচ্ছে একটা শব্দের গঠনগতভাবে অর্থ যা হওয়ার কথা, অর্থাৎ একটা শব্দকে ভেঙে ভেঙে আমরা যে অর্থটা পাই ব্যবহারিক জীবনে, অর্থাৎ আমরা রেগুলার যে ইউজ করছি শব্দটা, ওই অর্থটাই আমরা হিসাবে ইউজ করি। এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে যৌগিক শব্দ। এরকম উদাহরণ কি আছে? উদাহরণ আছে হচ্ছে গায়ক, গায়ক, এটাকে ভাঙলে হয় হচ্ছে গই যোগ নক অথবা অক, এই যার অর্থই হচ্ছে যে গান করে, যে গান করে। এগুলো আমরা একদম ডিটেইল এত বিস্তারিত আসলে আমরা বুঝি না, তবে বইয়ের মধ্যে এইভাবে দেয়া আছে। আর এইটার মিনিং হচ্ছে যে গান করে, অর্থাৎ আমরা যে গান করে তাকেই তো গায়ক বলি। তাহলে এই গায়ক শব্দটার ব্যুৎপত্তি অর্থ যা, আমরা ব্যবহারিক জীবনে যে ইউজ করি সেটাও তা। তারপরে কর্তব্য যদি আমরা বলি, কর্তব্য, এখানে কিন্তু ক্রি যোগ তব্য, তব্য, এইটার মানে হচ্ছে যা করণীয়, যা করণীয়, অর্থাৎ আমাদের যেটা করা উচিত। কি কর্তব্য আমরা বাস্তব লাইফে কি শব্দ অর্থে ইউজ করি? যা করা উচিত সেটাই আমাদের কর্তব্য রূপে ইউজ করি না, সেটা রূপে ইউজ করি। তার মানে যেহেতু আমাদের সেই রূপে ইউজ করা হচ্ছে, তার মানে অন্য কোনো চেঞ্জেস নাই, সেটাই হচ্ছে ইয়া। তারপরে হচ্ছে এই জন্য এটাকে বলা হয় যৌগিক শব্দ। আমি বললাম বাবু আনা, বাবু আনা, এই বাবু আনা শব্দ হচ্ছে বাবু যোগ আনা, এই দুইটা হচ্ছে শব্দের মিশ্রণ। বাবু যোগ আনা মানে হচ্ছে বাবুর মতো ভাব, বাবুর মতো ভাব। যেহেতু বাবুর মতো ভাব অরিজিনালি এই অর্থটাই বাবু আনা দ্বারা প্রকাশ করছে, অতএব এগুলো হচ্ছে যৌগিক শব্দের উদাহরণ। এখন শব্দ থেকে কি ধরনের প্রশ্ন আসবে? আপনার প্রশ্ন আসবে নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ, অথবা একটা শব্দ দিয়ে বলবে এটা কোন ধরনের শব্দের উদাহরণ। সাধারণত সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ় ওপাশে মৌলিক শব্দ থেকে। ওকে, এরপরে হচ্ছে বিদেশি শব্দ থেকে কিছু কিছু প্রশ্ন আসে, সেটাও আমি বলে দেবো। তবে প্রশ্নের ধরনটা একই রকম থাকে। নিচের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ, নিচের কোনটি দেশি শব্দ, নিচের কোনটি রূঢ়ি শব্দ, নিচের কোনটি যোগরূঢ় শব্দ। তো এই যৌগিক শব্দের কয়েকটা লিস্ট আছে, এই লিস্টের বাইরে সাধারণত পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে না। আমি একটু আপনাদেরকে লিস্টটা বলার চেষ্টা করি। এটা হচ্ছে বাবু আনার, এইভাবে মনে রাখবেন আপনারা ছন্দটা, বাবু আনার, মনে করবেন যে বাবু আনা একজন লোকের নাম। বাবু আনার লাজুক, বাবু আনার একজন দৌহিত্র ছিল যে খুব লাজুক স্বভাবের ছিল, লাজুক দৌহিত্র, বাবু আনার লাজুক দৌহিত্র, দৌহিত্র মানে কিন্তু কন্যার পুত্র বা নাতি। তাহলে এই বাবু আনার যে নাতি ছিল সে খুব লাজুক স্বভাবের ছিল, এইটুকু মনে রাখবেন। এই লাজুক দৌহিত্র মধুর গায়ক, ইনি ছিল খুব মধুর সুরের গায়ক। মধুর গায়কের কর্তব্য, কর্তব্য চিকা মারা। এইটুকু জায়গা শুধু মনে রাখবেন, যৌগিক শব্দগুলো শেষ। অর্থাৎ
বাবুয়ানা নামের এক ব্যক্তি আছে, যার নাতি ছিল খুব লাজুক স্বভাবের, কিন্তু সে আবার খুব মধুর গায়ক ছিল, মানে খুব মধুর সুরে গান গাইতো। আর তাকে একটা দায়িত্ব দিছিল বাবুয়ানা। কি দায়িত্ব দিছিল? দেয়ালে দেয়ালে চিকা মারার দায়িত্ব দিছিল। চিকা মারা মানে হচ্ছে দেয়াল লেখনির দায়িত্ব দিছিল। তো এই জায়গাটা আপনারা এইভাবে মনে রাখবেন যে বাবুয়ানার লাজুক দৌহিত্র মধুর গায়কের কর্তব্য চিকা মারা। ওকে, এই বাবুয়ানা নামের ব্যক্তি, এর দৌহিত্র ছিল খুব লাজুক প্রকৃতির এবং মধুর গায়ক। এই মধুর গায়কের কর্তব্য ছিল চিকা মারা। এরূপ যদি আপনারা মনে রাখেন তাহলে আপনার যৌগিক শব্দ শেষ। আপনার এখানকার মধ্যেই উদাহরণ আসবে যে বাবুয়ানা কোন কোন ধরনের শব্দের উদাহরণ আপনার দিতে হবে যৌগিক, অথবা বলবে নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ। আপনি কর্তব্য, চিকা মারা, দৌহিত্র, মধুর বা হচ্ছে গায়ক, যেটাই আসুক না কেন আপনি কিন্তু লিখতে পারবেন। তাহলে এভাবে মনে রাখবেন যে বাবুয়ানার লাজুক দৌহিত্র মধুর গায়কের কর্তব্য চিকা মারা। ওকে, এই গেল হচ্ছে আমাদের যৌগিক শব্দ। যৌগিক শব্দের পরে আরেকটা আমরা কি শব্দ দেখলাম অর্থগতভাবে? রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ। এই রূঢ়ি শব্দ কি? রূঢ়ি শব্দ যৌগিক শব্দের মতোই, কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। ওকে, সাধারণত উপসর্গ বা প্রত্যয় যোগে এই শব্দগুলো গঠিত হয়, কিন্তু এদের ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ ভাঙলে আসলে যে মিনিংটা আসার কথা সেই মিনিং, আর হচ্ছে যেটা আমাদের ব্যবহারিক লাইফে যেটা আমরা প্রয়োগ করি, এই দুইটা মিনিং এর মধ্যে আমরা পার্থক্য রয়েছে বা ভিন্ন। যেমন আমি যদি উদাহরণ দিই আপনাকে, এরকম হচ্ছে হস্তি। আমরা ধরলাম হচ্ছে হস্তি একটা শব্দ, এই হস্তিকে ভাঙলে হয় হস্ত যোগ ইন, এই দুইটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় করলে হয়। এই হস্ত আর ইন মানে হচ্ছে আছে, এরকম বোঝায়। হ্যাঁ, তাইলে হস্ত যোগ ইন মানে হচ্ছে যার হাত আছে, যার হাত আছে, মানে যার হাত আছে সেই হস্তি, এরকম মিনিং হওয়ার কথা ছিল। তার মানে আমার হাত আছে, আমিও হস্তি। একটা ইয়ের হাত আছে, বানরের হাত আছে, বানরও কিন্তু হস্তি হওয়ার কথা। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু হস্তি বলতে শুধুমাত্র হাতিকে বুঝি, হাতি। ওকে, তার মানে এই যে ব্যুৎপত্তিগত অর্থ যেটা আসলে অর্থ হওয়ার কথা ছিল সেইটা না হয়ে আমাদের একটা ভিন্ন অর্থ প্রকাশ করলো, অর্থাৎ একটা বিশেষ অর্থ প্রকাশ করলো। এই ধরনের যতগুলো শব্দ আছে এদেরকে বলা হয় রূঢ়ি শব্দ। ওকে, তার মানে সংজ্ঞা দেখতে গিয়ে আমাদের বলতে হবে যে প্রত্যয় বা উপসর্গ সাধিত শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হয় হচ্ছে কি? রূঢ়ি শব্দ। যেমন আমি বললাম যে আপনাকে কোনো কারণে বললাম গবেষণা, গবেষণা। ওকে, এই গবেষণাকে ইয়া করলে হয় হচ্ছে গো যোগ এসোনা, অর্থাৎ গো মানে হচ্ছে গরু, এসোনা মানে হচ্ছে খোঁজা, গরু খোঁজা। গরু বানাতে এখন এরকম, গরু খোঁজা হিসাব মতো এটাকে আসে। কিন্তু গবেষণা মানে কি গরু খোঁজাকে আমরা বোঝাই না, বরং গবেষণা বলতে আমরা অনুসন্ধানকে বোঝাই, তাই না? তার মানে এটাও একটা বিশিষ্ট অর্থ দিল। তো এরকম ভাবে ব্যুৎপত্তিগত অর্থ এবং মানে ব্যবহারিক অর্থ যখন আলাদা হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে রূঢ়ি শব্দ। তো রূঢ়ি শব্দেরও সেম ওয়েতে কয়েকটা উদাহরণ আছে, এই কয়েকটা উদাহরণ আপনাদের মুখস্থ করে রাখতে হবে যাতে করে আপনাদের থাকে। হস্তি, গবেষণা, তারপরে আছে হচ্ছে সন্দেশ, বাসি, প্রবীণ। এই কয়েকটা ওয়ার্ডই সাধারণত সবসময় ঘুরে ঘুরে আসে, এই কয়েকটা জিনিস মনে রাখবেন: হস্তি, গবেষণা, বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ। আর একটা আছে তৈল। হস্তি, গবেষণা, সন্দেশ, বাসি, প্রবীণ, তৈল, এই কয়েকটা ওয়ার্ড ঘুরে ঘুরে পরীক্ষার মধ্যে আসে। ওকে, এই গেল আমাদের হচ্ছে রূঢ়ি শব্দ। এবার আসি আরেকটা প্রকার আছে অর্থ অনুযায়ী শব্দ, সেটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দটা কি জিনিস? যোগরূঢ় শব্দগুলো সাধারণত সমাস নিষ্পন্ন হয়, কিন্তু এটার অর্থ সমসমান পদ অনুযায়ী না হয়, অর্থাৎ সমাসকে ভাঙলে যে সমসমান পদগুলো পাওয়া যায় এই অনুযায়ী না হয়, বরং অন্য একটা বিশেষ অর্থ দান করে, সেটাকেই বলা হবে হচ্ছে যোগরূঢ় শব্দ। যেমন আমি বললাম হচ্ছে জলধি, জলধিকে সমাস করলে হয় বা ব্যাস বাক্য করলে হয় হচ্ছে জল ধারণ করে যা, জল ধারণ করে যা। দেখেন এই যে সমাসসমান পদ আছে বা ব্যাস বাক্য আছে, এই ব্যাস বাক্য অনুযায়ী জল ধারণ করে যা, তাই হচ্ছে জলধি। তো সেই হিসেবে একটা গ্লাস, একটা জগ, সবকিছুই জলধি হওয়ার কথা না? কিন্তু গ্লাস, জগ বা হাওদা, পুকুর, নদী এগুলাকে না বোঝায় জলধি শব্দের অর্থ কিন্তু আমরা সমুদ্র হিসেবে জানি, সমুদ্র।
তো এই যে একটা সমাস নিষ্পন্ন শব্দ যেগুলোকে ভাঙা যায় সমাস সমান পদে নিয়ে যাওয়া যায়, যার অর্থ তার সমাস সমান পদ অনুযায়ী না হয়ে একটা বিশেষ অর্থ প্রকাশ করে, এদেরকেই বলা হয় হচ্ছে যোগরূঢ় শব্দ। ক্লিয়ার? এরকম যোগরূঢ় শব্দ কয়েকটা আছে যেগুলো মুখস্থ করলেই খেলা শেষ, কারণ এইভাবেই পরীক্ষায় আসবে নিচের কোনটি যোগরূঢ় শব্দ। আপনারা এইভাবে সুন্দর করে মুখস্থ করবেন যে সুহৃদ, সুহৃদ একজন রাজপুত্র ছিল যে খুব যার হৃদয়টা খুব বড় ছিল। ইনি একবার কি করলো, জলধি মানে হচ্ছে সমুদ্রে একটা মহাযাত্রায় গিয়েছিলেন। তো এই কথাটাই মনে রাখবেন যে সুহৃদ পঙ্কজ রাজপুত, এই রাজপুতটা ছিল পঙ্কজ জায়গার হচ্ছে রাজপুত ছিল। তাহলে সুহৃদ পঙ্কজ রাজপুত তুরঙ্গমে মানে হচ্ছে ঘোড়ায় করে, তুরঙ্গমে জলধিতে মহাযাত্রায় যায়, মহাযাত্রায় যান। এরকম সুন্দর মনে রাখবেন আপনারা যে সুহৃদ পঙ্কজ রাজপুত মানে হচ্ছে পঙ্কজ রাজপুতটা কোথাকার রাজপুত ছিল, পঙ্কজ রাজপুত ছিল। তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়াতে করে, জলধি মানে সমুদ্রে হচ্ছে একটা মহাযাত্রায় গেছিল। এই কথাটাই শুধু মনে রাখলে আপনাদের যোগরূঢ় শব্দ শেষ। সুহৃদ পঙ্কজ রাজপুত তুরঙ্গমে জলধিতে মহাযাত্রায় যায়। ওকে, এইটুকু মনে রাখলে আমাদের যোগরূঢ় শব্দ শেষ। ক্লিয়ার আপনারা? তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম যে প্রথম দেখলাম আমরা যে শব্দের গঠন অনুযায়ী শব্দ কত প্রকার। গঠন অনুযায়ী দুই প্রকার, একটা পড়েছি মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। মৌলিক শব্দ কোন শব্দগুলো, যেই শব্দগুলোকে সাধারণত ভাঙা যায় না সেগুলো মৌলিক শব্দ। আর সাধিত শব্দ সাধারণত যে শব্দগুলোকে ভাঙা যায় বা একাধিক মৌলিক শব্দ নিয়ে গঠিত শব্দগুলো সাধিত শব্দ। আর এবারে দেখলাম আমরা হচ্ছে অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার। অর্থ অনুযায়ী শব্দ তিন প্রকার, একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ়ি শব্দ, একটা যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ কোনগুলো, যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রায়োগিক অর্থ বা ব্যবহারিক অর্থ একই, সেগুলো হচ্ছে রূঢ়ি শব্দ, যৌগিক শব্দ। রূঢ়ি শব্দ কোনগুলো, যেগুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত কিন্তু এগুলার অর্থগুলো ভাঙলে ব্যুৎপত্তিগত অর্থ যেটা হয় সেই অনুযায়ী না হয়ে একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করে, সেগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। আর যোগরূঢ় শব্দ ওই সকল শব্দ যেগুলো সাধারণত সমাসের নিয়ম অনুযায়ী হয় কিন্তু অর্থ তার সমসমান পদের অনুযায়ী না হয়ে ভিন্ন একটা বিশেষ অর্থ প্রকাশ করে, সেগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। ওকে, এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের উৎস অনুযায়ী শব্দ। উৎস অনুযায়ী শব্দ হচ্ছে পাঁচ প্রকার বা চার প্রকার, যেটাই বলেন না কেন। উৎস অনুযায়ী শব্দ পাঁচ প্রকার। প্রথমে হচ্ছে তৎসম। এই তৎসম শব্দটাকেই বলা হয় সংস্কৃত শব্দ। সংস্কৃত, এই সংস্কৃত শব্দগুলো আসলে পরীক্ষার মধ্যে আমরা দিয়ে দেব, এটা হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের উদাহরণ। এই সংস্কৃত শব্দগুলো চেনার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে প্রথমে এখানে দন্তস্ব বা তালব্য ব্যবহার না করে বেশিরভাগ সময় মূর্ধন্য ব্যবহার করা হয়, যেমন কৃষ্ণ, তারপরে হচ্ছে ইয়ার কি জানি ব্যবহার, এরপরে হচ্ছে কৃষি, এইগুলা। তারপরে হচ্ছে আছে যুক্তক্ষ এবং হয়ম। এই যে এরকম, এটা লিখতেও সমস্যা হয়ে যায়, এরকম আর কি। হয়ম যেটা আছে, এই ধরনের শব্দগুলোর ব্যবহার বেশি থাকে। ওকে, যেমন উষ্ণ, কৃষ্ণ, এরকম আর কি। সৈন্যর ব্যবহার বেশি থাকে। এরপরে হচ্ছে আপনার তৎসম শব্দ প্রত্যয় দ্বারা সাধারণত গঠিত হয়। তারপরে আকাশ পাতাল সম্পর্কিত যেগুলো আছে, চন্দ্র, সূর্য, এগুলো হচ্ছে তৎসম শব্দ। এরপরে হচ্ছে সকল ক্রমবাচক শব্দ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে সবই দশম, এগুলো হচ্ছে ইয়া। আর যুক্ত বর্ণগুলো সাধারণত যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো সাধারণত তৎসম শব্দ হয়। তৎসম শব্দের যে লিস্টটা আছে এটা একটু দেখে নেবেন। তৎসম শব্দ এমনি শুনলেও বোঝা যায়, এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। তৎসম শব্দগুলো এমনিতে শুনলেই বোঝা যায়, এগুলো হচ্ছে তৎসম শব্দ। এরপর তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ তো আপনারাই জানেনই, যে আমাদের যেমন শুকনা থেকে শুকনো, তারপরে হচ্ছে তুলা থেকে তুলো, হ্যাঁ, তারপরে হাটিয়া থেকে হেঁটে, এই ধরনের যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ। আর দেশি শব্দের উদাহরণে আপনারা হচ্ছে সুন্দর ইউটিউবের মধ্যে কয়েকটা ভিডিও দেয়া আছে দেশি শব্দ মুখস্থ করার টেকনিক। খুব সম্ভবত দেখবেন দেশি শব্দ এরকম 60টার মতো শব্দ আছে দেশি শব্দ। এই দেশি শব্দগুলা ওই মানে বিভিন্ন ছন্দ আকারে আপনারা যদি একটু মনে রাখতে পারেন, কালো, তারপরে মুন্ডা, কুলা, চাল, চুলা, তারপরে ডাব, তারপরে কচি, ডাগর, খোপা, ঘেমটা,
এই ধরনের আর কি, এগুলো সবই পেট, এগুলো হচ্ছে দেশি শব্দের উদাহরণ। আর বিদেশি শব্দ তো আপনাদের মুখস্থ করতে হবে, এই জায়গাটা সবচেয়ে একটু মানে কনফিউজিং জায়গা, এখানে সাধারণত একবার দুইবারে মুখস্থ হয় না। যেমন আপনাদের আসে যে নিচের কোনটি পর্তুগিজ শব্দের উদাহরণ, নিচের কোনটি ইতালি শব্দের উদাহরণ, ইতালীয় শব্দের উদাহরণ, হ্যাঁ, নিচের কোনটি ফার্সি শব্দের উদাহরণ, হিন্দি শব্দ আছে কি কি, যত আত্মীয় স্বজন আছে বেশিরভাগগুলি আত্মীয় স্বজনই কিন্তু হিন্দি শব্দ, এরকম ভাবেও মনে রাখা যায়। শুধুমাত্র মা এবং বাবা বাদে, মা হচ্ছে তদ্ভব আর বাবা হচ্ছে তুর্কি শব্দ, বাকি হচ্ছে চাচা, খালা, ফুপা, ভাই, বোন, তারপর এগুলো হচ্ছে সবই চানাচুর, পানি, এগুলো হচ্ছে হিন্দি শব্দ। আর ইয়ে শব্দ যেগুলো আছে, পর্তুগিজ শব্দ যেগুলো আছে, পর্তুগিজ শব্দের মধ্যে সাধারণত যে ফলমূলগুলো আমরা আনারস, আতা, তারপরে হচ্ছে পেয়ারা, ওকে, এগুলো হচ্ছে কি শব্দ, পর্তুগিজ শব্দ। তুর্কি শব্দ কি কি আছে, কাচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা। তারপরে ফরাসি শব্দ আছে হচ্ছে ওলন্দাজ, কুপন, কার্তুজ, ক্যাফে, ফরাসি, ফার্সি শব্দটা, তারপর রেস্তোরাঁ, এগুলা আর কি ইয়ে শব্দের উদাহরণ। বিদেশি বিদেশি শব্দের উদাহরণ। আর এর পাশাপাশি মাঝে মাঝে প্রশ্ন আসে মিশ্র শব্দগুলো থেকে, যেমন হাট বাজার দিয়ে বলবে কোন কোন শব্দের মিশ্রণ। হাটটা যেমন বাংলা শব্দ এবং বাজারটা ফার্সি শব্দ, অর্থাৎ হাট বাজার হচ্ছে বাংলা প্লাস ফার্সি। হেড মৌলবী, হেড হচ্ছে ইংরেজি শব্দ, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ, তার ইংরেজি প্লাস ফার্সি। তারপরে হচ্ছে খ্রিস্টাব্দ, ইংরেজি শব্দ প্লাস তৎসম শব্দ, কোথাও খ্রিস্টান, ইংরেজি প্লাস বাংলা। পকেট মার, পকেট হচ্ছে ইংরেজি, মার হচ্ছে বাংলা, তাহলে ইংরেজি প্লাস বাংলা। এই ধরনের ইয়েগুলো মাঝে মাঝে আসে। তাহলে আমাদের শব্দ থেকে বোঝার জিনিস ছিল হচ্ছে ওই যে গঠনগত এবং উৎস ইয়েগত, অর্থগত, ওই দুইটা বোঝার জিনিস ছিল। আর এগুলো হচ্ছে ঠাড়া মুখস্থ, আপনার যে কোনো ভাষার শব্দগুলো ছন্দ আকারেই মুখস্থ করেন, যে কোনো ভাবে মুখস্থ করেন, আপনাকে এগুলো ঠাড়া মুখস্থ করতে হবে। ইউটিউবের মধ্যে অনেক অনেক টেকনিক দেওয়া আছে বিদেশি শব্দগুলো মুখস্থ রাখার, আপনারা হোপফুলি ওইটা যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে এই সংক্রান্ত শব্দ থেকে একটা দুইটা প্রশ্ন প্রত্যেকবারই আসে, আপনার মিস হবে না। ওকে, এই হচ্ছে আমাদের শব্দ সম্পর্কিত আলোচনা। এখন চলে যাই আমি বাক্য সম্পর্কিত আলোচনায়। এইটুকু জায়গা একটু বুঝেছেন কিনা বলেন তো, বিশেষ করে উৎস অনুযায়ী তো না, শব্দের অর্থ অনুযায়ী এবং গঠন অনুযায়ী শব্দগুলো কত প্রকার, কি কি, এটুকু জায়গা বুঝলে একটু ক্লিয়ার লিখেন তো। বাক্য, বাক্য কি জিনিস? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। সাইদ ভাই ক্লিয়ার, প্রিয়াবু ক্লিয়ার, ওকে, বাবু ক্লিয়ার। বাক্য, বাক্য কি জিনিস? আমরা সংজ্ঞার দিকে না যাই, কারণ সংজ্ঞা আপনারা সবাই জানেন যে অর্থপূর্ণ ধ্বনি বা শব্দ একত্রিত হয়ে যখন মনের ভাব প্রকাশ পায় তখনই সেটাকে বাক্য বলা হয়। বাক্যের দুইটা অংশ থাকে, দুটি প্রধান অংশ থাকে। এই অংশ দুইটা কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কি জিনিস? একটা বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু করা হবে, বলা হবে, সেই উদ্দেশ্য, বাকি অংশ পুরাটাই বিধেয়। রহিম বল খেলে, রহিম বল খেলে। এখানকার মধ্যে রহিমকে যেহেতু উদ্দেশ্য করে বলা হয়েছে, রহিম হচ্ছে উদ্দেশ্য, বল খেলে হচ্ছে বিধেয়। দীপ্ত ভাইয়া আমাদের ক্লাস নেই, আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাহলে দীপ্ত ভাইয়া হচ্ছে উদ্দেশ্য আর আমাদের ক্লাস নাই, বাকি পুরোটাই হচ্ছে বিধেয়। এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন যে জায়গাটা থেকে সেটা হচ্ছে বাক্যের গুণ। বাক্যের তিনটা গুণ আছে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, উময় যতক্ষয় আকার, আকাঙ্ক্ষা বানানটা প্রায় সময় আসে, আসক্তি বানানটাও আসে, আসক্তি, সরেয়া দন্তে সৎ তয় তয় শিকার, আসক্তি, এটা কিন্তু আসক্তি না, হ্যাঁ, আসক্তি। আর হচ্ছে যোগ্যতা, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? একটা বাক্যের, এগুলো হচ্ছে বাক্যের গুণ, একটা সার্থক বাক্যের গুণ তিনটা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা কি জিনিস? একটা মানে একটা বাক্য, একটা সেন্টেন্স আমরা কিছু দূর শুনে যদি বাকিটা শোনার মনের মধ্যে আকাঙ্ক্ষা কাজ করে বা ইচ্ছা পোষণ করি আমরা, তাহলে সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমি বললাম আকাশে, আকাশে চাঁদ উঠলে, দেখেন আকাশে চাঁদ উঠলে, তারপরে আমি আর কিছু বললাম না। দেখুন আকাশে চাঁদ উঠলে কি হয়, মনের মধ্যে একটা ইয়া কাজ করছে না, আকাঙ্ক্ষা কাজ করছে না। আমি স্কুলে গিয়ে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া যেখানেই থাকবে সেগুলাই হচ্ছে অসম্পূর্ণ বাক্য এবং এখানে আকাঙ্ক্ষা কাজ করছে। তাহলে এই আকাঙ্ক্ষা যদি না পূরণ না হয় তাহলে সেটাকে আমরা বাক্য বলবো না। এরপর হচ্ছে আসক্তি। আসক্তি কি জিনিস? সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাস, পদবিন্যাস, অর্থাৎ একটা বাক্য হওয়ার জন্য যে যে পদগুলো আমাদের দরকার সবগুলো পদই আছে, কিন্তু এটার কোনো শৃঙ্খলা নাই। অর্থাৎ আমি বললাম যে
খেয়ে ভাত স্কুলে আমি যাব। ওকে, অথবা ক্লাস দীপ্ত ভাইয়া তিনটায় থাকে নিয়ে। এভাবেই লিখলাম। দেখেন এখানে কিন্তু আমি যদি বলতাম যে দীপ্ত ভাইয়া তিনটায় ক্লাস নিয়ে থাকে, সুন্দর কিন্তু একটা মানে সুশৃঙ্খল পদবিন্যাস থাকতো, কিন্তু ক্লাস দীপ্ত ভাইয়া তিনটায় থাকে নিয়ে সবগুলো পদ উপস্থিত থাকার ফলেও এটা কিন্তু সুশৃঙ্খল পদবিন্যাস নেই, যার কারণে এটা একটা সার্থক বাক্য নয়। এটা একটা সার্থক বাক্য নয়। কিন্তু আমিও যদি বলতাম যে আমি ভাত খেয়ে স্কুলে যাব, তাহলে এটা কিন্তু একটা সার্থক বাক্য হয়ে যেত। অর্থাৎ আসক্তি হচ্ছে বাক্যের ওই গুণ যেটা একটা বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসটাকে ফোকাস করে। ওকে, এরপরে হচ্ছে যোগ্যতা। একটা বাক্য অনেক কারণেই যোগ্যতা হারায়। বাক্য কিন্তু হয়ে যায় আলটিমেটলি, কিন্তু একটা সার্থক বাক্য, একটা আদর্শ বাক্য গঠন করতে গেলে এই তিনটা জিনিস, এই জন্য কিন্তু লেখা থাকে যে একটা সার্থক বাক্যের গুণ তিনটা। একটা আছে আকাঙ্ক্ষা, যেটা আমি বললাম যে আকাঙ্ক্ষা মনে মনে পূরণ হতে হবে। আসক্তি মানে হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, এবং যোগ্যতা। যোগ্যতা আবার মাপকাঠি কয়েকটা আছে। 6টা কারণে একটা বাক্য যোগ্যতা হারায়। 6টি কারণ। এই 6টা কারণ কি কি আপনারা এইভাবে মনে রাখবেন যে ঋদুর বাপ উপমার গুরু। এই কথাটা মনে রাখবেন যে ঋদুর বাপ উপমার গুরু। ঋতে হচ্ছে রীতি সিদ্ধ অর্থবাচকতা। এরপরে দুতে হচ্ছে দুর্বোধ্যতা। তারপরে হচ্ছে বাতে হচ্ছে বাহুল্য দোষ, অথবা এই বাহুল্য দোষ ছাড়া বাগধারায় শব্দের প্রয়োগ। এরপর হচ্ছে উপমার ভুল। এরপর গুরুচণ্ডালী দোষ। এই কয়েকটা কারণে শব্দ নিজের যোগ্যতা হারায়। একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা জিনিসটা একটু কঠিন, আমি ওইভাবে বুঝি না, তারপরেও যেটা আমি নিজের থেকে বুঝি সেটা হচ্ছে যে অনেক শব্দ আছে যেটার প্রকৃতি প্রত্যয়গত অর্থ একরকম, কিন্তু ব্যবহারের ফলে আমরা ব্যবহার করার সময় অন্য অর্থে ব্যবহার করি। অর্থাৎ যদি আমরা প্রকৃতি প্রত্যয় অনুযায়ী ওই শব্দটা হুবাহু সেই অনুযায়ী ব্যবহার করি, তাহলে সেটা রীতিশুদ্ধ অর্থবাচকতার সাথে যায় না। ওকে, এই জন্য এটাকে আমরা বহুল প্রচলিত নিয়মে যেটা থাকে সেটাই হিসাবে ব্যবহার করি। এগুলোর কোনো ডিটেইল লাগে না, এই জন্য আমি কোনোদিন অত বেশি ঘাটতে যাইনি। দুর্বোধ্যতা মানে হচ্ছে সহজ শব্দের ব্যবহার করতে হবে। কোনো একটা শব্দের মধ্যে সুন্দর শব্দ যেগুলা সাবলীল ভাবে বলা যায়, সেখানে আমি যদি দুর্বোধ্য শব্দ ব্যবহার করি তাহলে যোগ্যতা হারায়। এরপরে হচ্ছে বাত হচ্ছে বাহুল্য দোষ, অর্থাৎ সকল আলেমগণ উপস্থিত ছিলেন। এখানে সকল আলেমগণ বললে আর সকল বলার দরকার নাই, বা সকল বললে আলেম বলতে হবে। সকল আলেম উপস্থিত ছিলেন, এই যে সকল আলেমগণ, দুইটা বাহুল্য দোষ হয়ে গেল। এই বাহুল্য দোষ অথবা বাগধারায় শব্দের প্রয়োগ। বাগধারায় শব্দের প্রয়োগ মানে হচ্ছে বাগধারা যেভাবে আছে, বাগধারা ঠিক সেইভাবেই হচ্ছে উপস্থাপন করতে হবে। বাগধারায় কখনো সাধু চলিত, তারপর হচ্ছে কঠিন সহজ এরকম কি ভাষার ব্যবহার করা হলো এটা আমাদের কনসার্নের বিষয় না। বাগধারা যেভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ওইটাতে শব্দের কোনো জাজমেন্ট করা যাবে না, যেভাবে আছে সেইভাবেই করতে হবে। এটাই হচ্ছে বাগধারায় শব্দের প্রয়োগ। এরপর হচ্ছে উপমার ভুল প্রয়োগ। কখনো কখনো আমরা উপমার ভুল প্রয়োগ দিয়ে থাকি কোনো কোনো ক্ষেত্রে। এরপর গুরুচণ্ডালী দোষ মানে হচ্ছে সাধু চলিত ভাষার মিশ্রণ। এগুলো যদি যে কোনো একটা হয় সেগুলাই হচ্ছে কি হবে, সাধারণত যোগ্যতা হারায়। এবং এই যে এই কয়েকটা জিনিস আপনার যদি জানা থাকে কোনটা কি, তাহলে আপনি প্রয়োগ অপপ্রয়োগ করতে পারবেন। অপপ্রয়োগ করা যাবে। ওকে, এই হচ্ছে আমাদের বাক্য সম্পর্কিত তথ্য। বাক্য সম্পর্কিত তথ্য কি? প্রথম কথা হচ্ছে বাক্য দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। একটা বাক্যে কাকে উদ্দেশ্য করে কিছু বলা হলে সেটা উদ্দেশ্য, বাকি অংশটা বিধেয়। এরপরে বাক্যের একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে কি? একটা শব্দের কিছু দূর শোনার পরে বাকিটা শোনার যে ইচ্ছা বা প্রয়াস মনের মধ্যে, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি কি? আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ একটা বাক্যে যদি সবগুলো পদ উপস্থিত থাকে, যদি এদের শৃঙ্খলা মেনটেন না হয়, তাহলে কিন্তু আসক্তি হারায়। এবং যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে 6টা মাপকাঠির উপর যোগ্যতা ভিত্তি করা হয়। একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, বাহুল্য দোষ বা বাগধারায় শব্দের প্রয়োগ, উপমার ভুল এবং গুরুচণ্ডালী দোষ। এগুলোর যে কোনো একটা যদি শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে খুঁজে পাওয়া যায়, তাহলে অবশ্যই এই বাক্যটা নিজের যোগ্যতা হারায় এবং সেটা সার্থক বাক্য হতে পারে না।
এই হচ্ছে বাক্যের গুণ। এরপরে আমরা আসি বাক্যের ক্লাসিফিকেশন। বাক্যটাকে কয়েকভাবে ক্লাসিফাইড করা যায়। একটা হচ্ছে বাক্যের গঠন অনুযায়ী ক্লাসিফিকেশন, একটা হচ্ছে বাক্যের অর্থ অনুযায়ী ক্লাসিফিকেশন। আমাদের পরীক্ষার মধ্যে যেটা আসে মানে প্রিলির মধ্যে সেটা হচ্ছে গঠন অনুযায়ী। গঠন অনুযায়ী একটা শব্দকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্যটাকে আবার মিশ্র বাক্য বলা হয় বা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এই যৌগিক বাক্য, সরল বাক্য এবং থেকে বাক্যের মধ্যে যে একটা প্রশ্ন আসে সাধারণত এখান থেকেই আসে সবচেয়ে বেশি। হয় এই বাক্যগুলোকে শনাক্ত করতে পারলে প্রশ্ন আসে শনাক্তকরণ, অর্থাৎ কোনটা সরল বাক্য কোনটা। একটা আপনাকে উদাহরণ দিবে, সে সিঁড়ি বেয়ে উপরে উঠলো, বাক্যটা কি সরল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি জটিল বাক্য, এটা একটা আসে। আরেকটা হচ্ছে কনভার্সন, কনভার্সন মানে হচ্ছে রূপান্তর, অর্থাৎ আপনাকে একটা সরল বাক্য দিবে, দিয়ে হয়তো বা বলতে পারে যে এই বাক্যটাকে জটিল করো অথবা যৌগিক করো, অথবা একটা জটিল বাক্য দিবে, দিয়ে বলবে যে সরল করো অথবা যৌগিক করো। সো এই ধরনের কনভার্সন গুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ওকে, সো যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই কনভার্সন গুলো জানতে হবে এবং শনাক্তকরণ জানতে হবে। আমরা যদি প্রত্যেকটা বাক্যের শুধুমাত্র কি বলে বৈশিষ্ট্যটা জানি, তাহলেই আমরা বাক্য শনাক্ত এবং কনভার্সন দুইটাই করতে পারবো। চলেন আমরা তাহলে কি করব, প্রথমে হচ্ছে বাক্যের বৈশিষ্ট্যগুলো জানি। প্রথমে যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমাদের সরল বাক্য। এই সরল বাক্যের বৈশিষ্ট্য রয়েছে কিছু। সরল বাক্যের একটা প্রধান বৈশিষ্ট্য মনে রাখবেন, তাহলে সরল বাক্য, দুনিয়ার সকল সরল বাক্য আপনারা শনাক্ত করতে পারবেন। সেটা হচ্ছে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটি সমাপিকা ক্রিয়া থাকে। এবং সমাপিকা ক্রিয়া কি জিনিস, যে ফাইনাইট ভার্ব, ইংলিশে যেটাকে বলা আছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বটা দিয়ে টেন্স চেনা যায় এবং যে ভার্ব দিয়ে কোনো একটা কাজের সমাপ্তি ঘোষণা করা হয়। একটা কাজ করলে পুরোপুরিভাবে মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে, আকাঙ্ক্ষা পূরণ হবে, যে কাজটা সম্পূর্ণ হয়েছে, সেগুলোকে বলা হয় সমাপিকা ক্রিয়া। অর্থাৎ সমাপিকা ক্রিয়া সাধারণত একটা বাক্যের শেষে থাকে। আমি যদি বলি মা ছেলেকে উপদেশ দিলেন, মা ছেলেকে উপদেশ দিলেন, এই দিলেনটাই হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। যেহেতু এখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া, তার মানে এইটা হচ্ছে একটা সরল বাক্য। কিন্তু আমি যদি বলি মা ছেলেকে উপদেশ দিয়ে কি, তারপরে আর কিছু আছে নাই, মানে অসমাপিকা ক্রিয়া, কিন্তু দিয়েটা দিয়ে মনের আকাঙ্ক্ষা এখনো বাকি থাকছে, তার মানে এটা তখন সরল বাক্য হবে না। যখন একটা বাক্য পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এবং সেখানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাকে বলা হবে হচ্ছে সরল বাক্য। এরকম হতে পারে যে একটা বাক্যের মধ্যে একাধিক পরিমাণ অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু একটাই মাত্র যদি সমাপিকা ক্রিয়া পাই তাহলে সেটা সরল বাক্য। অনেক বড় একটা সেন্টেন্স হলেও সেটা যে সরল বাক্য জটিল বাক্য হবে এরকম কোনো মিনিং নেই। যেমন আমি যদি একটা বাক্য লিখি, আপনাকে যদি বলি যে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে তাকে দেখতে পেয়ে খবর নিতে গিয়ে তথ্যটি জানতে পারলাম। কত বড় একটা সেন্টেন্স, যে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে তাকে দেখতে পেয়ে খবর নিতে গিয়ে তথ্যটি জানতে পারলাম। দেখেন এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠে তাকে দেখতে পেয়ে খবর নিতে গিয়ে তথ্যটি জানতে পারলাম, এগুলোর মধ্যে শুধুমাত্র এই যে পারলাম কথাটা, এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। আদারওয়াইজ এগুলো সবই কিন্তু অসমাপিকা ক্রিয়া। তো একটা বাক্যের মধ্যে কয় হাজার অসমাপিকা ক্রিয়া থাক, কোনো সমস্যা নাই। যখন আমরা শুধু একটা মাত্র সমাপিকা ক্রিয়া দেখব, সেটাই হচ্ছে আমাদের কি সিম্পল সেন্টেন্স অথবা সরল বাক্য। মনে থাকবে। তাহলে সরল বাক্যের প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়াই হচ্ছে সরল বাক্যের মধ্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। অসমাপিকা ক্রিয়া কয় হাজার থাক, ওইটা আমাদের কনসার্ন না। কনসার্ন হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কখনো কখনো কোনো যদি ক্রিয়াও না থাকে, যদি কোনো ক্রিয়া না থাকে কিন্তু মনের ভাব পুরোপুরি ভাবে প্রকাশ পায়, সমাপিকা ক্রিয়াও নেই অসমাপিকা ক্রিয়াও নেই, এরকম যদি হয়, তাহলে মনের ভাব পূরণ পেলে সেই বাক্যটাকে আমরা ধরবো সেটা হচ্ছে কি সরল বাক্য। যেমন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা আমরা লিখলাম। এখন দেখেন যে সুশিক্ষিত, এই যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এখানে কি কোনো ইয়ে আছে, কি বলে এটাকে, ভার্ব আছে, কোনো সমাপিকা ক্রিয়া আছে? নাই, তাই না? কিন্তু সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা বললেই কিন্তু আমাদের পুরোপুরি মনের ভাবটা প্রকাশ পায়।
যে কোনো বাক্যের মধ্যে যদি কোনো কারণে আপনারা দেখেন যে মনের ভাব পুরোপুরি প্রকাশ পাচ্ছে কিন্তু এখানে না সমাপিকা ক্রিয়া আছে না অসমাপিকা ক্রিয়া আছে, আপনারা চোখ বন্ধ করে সেটাকে সরল বাক্য দাগাবেন, সরল বাক্য। ওকে, তাহলে সরল বাক্য দুই ভাবে হয়। একটা হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, এটার মধ্যে যদি 5টা 10টা 15টা 20টাও অসমাপিকা ক্রিয়া থাকে কোনো সমস্যা নাই। একটা মাত্র সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে সেটা হচ্ছে আপনার সরল বাক্য। দ্বিতীয় কথা, কোনো সমাপিকা অসমাপিকা ক্রিয়া না থেকেও যদি একটা বাক্য মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে সেটা সরল বাক্য। দ্যাটস এনাফ ফর ইউ। এই দুইটা হচ্ছে কথা মনে রাখলেন, সরল বাক্য শেষ। এরপরে আসি হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যটা কি জিনিস? জটিল বাক্য হচ্ছে আপনারা মনে রাখবেন যে সাপেক্ষ সর্বনাম যুক্ত যে বাক্যগুলো আছে এগুলো হচ্ছে জটিল বাক্য। সাপেক্ষ সর্বনাম এই জোড়াগুলো থাকবে, এই জোড়াগুলো যে বাক্যের মধ্যে থাকবে তাদেরকে বলবেন সেগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, এগুলো হচ্ছে জটিল বাক্য হবে। কি কি থাকবে? যা, তা, যিনি, তিনি, যে, সেই, তারপরে হচ্ছে যারা, তারা, যত, তত, তারপরে হচ্ছে যদিও, যদি, তবু, যেহেতু, সেহেতু। মানে এরকম ভাবে যেমন তেমন, যখন তখন, এরকম যতগুলো সাপেক্ষ সর্বনাম আছে এই সাপেক্ষ সর্বনামগুলো যদি থাকে তাহলে সেটা অনায়াসে এবং অনায়াসে কি হবে? জটিল বাক্য হবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে যতই করিবে দান ততই বাড়িবে, যতই করিবে দান ততই বাড়িবে। দেখেন এখানে যতই ততই সাপেক্ষ সর্বনাম আছে, কমপ্লেক্স সেন্টেন্স। আপনি বললেন যদি তুমি বলো, যদি তুমি বলো তবে আমি আসব, যদি, তবে, দুইটা সাপেক্ষ সর্বনাম আছে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, বা কি জানি বলে মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ। এখন এটা একটা ব্যতিক্রম রুল আছে, এই ব্যতিক্রম রুলটা অনেক সময় আমরা জানি না জন্য বেশিরভাগ সেন্টেন্স এই সেন্টেন্সগুলো পরীক্ষায় আসে এবং আমরা ভুল করি। যদি, যদি ভালোভাবে মনে রাখেন যে যদি বিশেষ নিয়ম, বিশেষ নিয়ম, যদি একটা সরল বাক্য প্লাস বলে প্লাস আরেকটা সরল বাক্য থাকে তাহলে সেটা হবে হচ্ছে জটিল বাক্য। এই বাক্যটা নিয়ে অনেক জায়গায় অনেক মারামারি কাটাকাটি আছে, এটা আপনারা জটিল বাক্য লিখবেন। যে মা ছিল না বলে, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। দেখেন মা ছিল না, মনের ভাব প্রকাশ করছে, প্রকাশ করছে। কেউ তার চুল বেঁধে দেয়নি, মনের ভাব প্রকাশ করছে, করছে। ছিল না একটা ফাইনিট ভার্ব বা হচ্ছে সমাপিকা ক্রিয়া, দেয়নি সমাপিকা ক্রিয়া। তার মানে এইটুক হচ্ছে একটা সরল বাক্য। মা ছিল না একটা সরল বাক্য, কেউ তার চুল বেঁধে দেয়নি এটা একটা সরল বাক্য, মাঝখানে যোগ হয়েছে বলে দিয়ে। এরকম একটা সরল বাক্য প্লাস একটা সরল বাক্য যদি বলে শব্দ দ্বারা যুক্ত হয় তাহলে সেটা নিশ্চিন্তে ভাবে আপনারা মনে রাখবেন এটা হচ্ছে জটিল বাক্য। অনেক বইয়ের মধ্যে এটা সরল বাক্য দেওয়া আছে কিন্তু এটা হবে একটা জটিল বাক্য বা মিশ্র বাক্য। ক্লিয়ার? তাহলে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। তুমি আসবে বলে আমি পথের দিকে তাকিয়েছিলাম, তাহলে তুমি আসবে এটা সরল বাক্য, আমি পথের দিকে তাকিয়েছিলাম এটা সরল বাক্য, মাঝখানে বলে দিয়ে যুক্ত হয়েছে, তার মানে এটা অবশ্যই জটিল বা মিশ্র বাক্য হবে। ক্লিয়ার? তার মানে দুইটা স্বাধীন বা কি বলে ওটাকে সরল বাক্য যদি বলে শব্দটা দ্বারা একত্রিত হয় তাহলে সেটা হবে হচ্ছে আমাদের জটিল বা মিশ্র বাক্য। এরপর যৌগিক বাক্য। যৌগিক বাক্য কিছুই না, দুইটা স্বাধীন বাক্য থাকবে, দুইটা স্বাধীন বাক্য থাকবে, মাঝখানে অনন্যই কিছু অব্যয় আছে না, এই অনন্যই অব্যয়গুলো যুক্ত থাকবে, যেমন এবং, ও, আর, অথবা, নচেত। ওকে, এই হচ্ছে ইয়াগুলা অনন্যই অব্যয়গুলো যদি মাঝখানে যুক্ত থাকে তাহলে সেগুলোকে বলা হবে হচ্ছে যৌগিক বাক্য। যেমন তিনি গরিব কিন্তু সৎ, কিন্তু সৎ। দেখেন এটার দ্বারা কি বোঝায়? তিনি গরিব, মনের ভাব পূরণ পাইছে, পাইছে, এটা একটা সরল বাক্য, সরল বাক্য। সৎ, এই সৎ মানে হচ্ছে কিন্তু দ্বারা তিনিটা হচ্ছে উজ্জ করা হয়েছে, তিনি গরিব তিনি সৎ, এটাও একটা কি সরল বাক্য। দুইটা সরল বাক্য কিন্তু সংকোচক অব্যয় দ্বারা যুক্ত করা হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা যৌগিক শব্দের উদাহরণ। যৌগিক শব্দগুলো খুব সহজেই ডিটেক্ট করা যায়, এগুলো আপনারা না করলেও পারবেন। তিনি গরিব কিন্তু সৎ, লোকটি মন্দ কিন্তু সরল, এই ধরনের আর কি, মানে যেগুলো আছে
এগুলো সবগুলো একাধিক সরল বাক্য যদি আপনার এবং ও আর অথবা নচেত এই ধরনের কি বলে এগুলোকে অব্যয়সূচক শব্দগুলো দ্বারা যুক্ত থাকে, তাহলে সেগুলোকে বলা হবে কি? সেগুলোকে বলা হয় হচ্ছে যৌগিক শব্দ। এই হচ্ছে। এরপরে শব্দের আরেকটা ক্লাসিফিকেশন আছে, যেটা হচ্ছে অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার। এটা সাধারণত আমাদের পরীক্ষার মধ্যে আসে না। গঠন অনুযায়ীটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থ অনুসারে শব্দ সাধারণত 7 প্রকার হয়। একটা হচ্ছে বিবৃতিমূলক, যেমন এখান থেকে যাও। এরপর প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নমূলক আপনারা জানেন। তারপর অনুজ্ঞা বা আদেশ সূচক, উঠে দাঁড়াও, এই ধরনের আর কি। তারপর ইচ্ছা বা প্রার্থনা সূচক, মহারাজের জয় হোক অথবা পরীক্ষা সফল হোক। তারপর কার্যকারান্তক, কার্যকারান্তক মানে হচ্ছে কর্ম এবং ফল, দুইটা জিনিস যে বাক্যের মধ্যে প্রকাশ পায়, যে ইয়ে করলে, যেমন হচ্ছে ভালো করে পড়লে প্রিলি পাস করবে, এই ধরনের কার্যকারক আর কি। কষ্ট না করলে কেষ্ট মেলে না। সংশয় সূচক, বোধহয় ছেলেটা চাকরি পেয়ে যাবে। বিস্ময় সূচক বা আবেগ সূচক, আবেগ সূচক হুররে আমরা জিতে গিয়েছি। সো এই ধরনের হচ্ছে 7টা সূচক আছে। অর্থ অনুসারে হচ্ছে 7 ধরনের বাক্য আছে। এগুলোর একটু ইয়েগুলো দেখে নেবেন। এগুলো আপনার ছোটবেলা থেকে জানেন এবং এগুলা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও না, এগুলো আসে না সাধারণত। আমাদের সব বাক্য থেকে যদি প্রশ্ন আসে, সাধারণত এই সরল, জটিল এবং যৌগিক শর্ত শনাক্তকরণ করতে বলবে, অথবা কি করবে, এই যৌগিক থেকে মিশ্র, মিশ্র থেকে সরল, এই ধরনের হচ্ছে কনভার্সন করতে বলো। যেমন লোকটি গরিব কিন্তু সৎ, আসলো, এটাকে আপনারা মিশ্র করুন। আপনি বলবেন যিনি গরিব তিনি সৎ, ওই যে সাপেক্ষ সর্বনাম নিয়ে আসলে হয়ে গেল। আর আপনাদের এগুলো নিজের কষ্ট করে করতে হবে না, কারণ এগুলো হচ্ছে অপশনের মধ্যে দেয়াই থাকবে। সো আপনারা যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এই বৈশিষ্ট্যগুলো দেখলে ইজিলি আপনারা অপশন থেকে ডিটেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের শব্দ, বাক্য এবং প্রয়োগ অপপ্রয়োগ। যদি বুঝেন তাহলে একটু লেখেন যে ক্লাস ডান। হোপফুলি আপনারা বুঝেছেন, কারণ না বুঝার কিছু নাই, সহজ করে বলার চেষ্টা করেছি। আপনারা অলরেডি এগুলো জানেন হয়তোবা। রুমা আফরোজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ক্লাস শেষ হয়ে আসলেন। একটু লিখে দেন ক্লাস ডান। ওকে, শহীদ আহমেদ স্বাধীন ভাই, ক্লাস ডান।